কি সুন্দর 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 জায়গা, তবু আমাদের আসা হয় না। নাও, ভাল লাগে না শহরে? ভাল লাগে না শহরে, ইট কাঠেরি নগরে, তাই তো আইলাম শহরে, তাই তো আইলাম পাহাড়ে। ভাল লাগে না শহরে। শিটং ঢোকার রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। এখানকার সাইট সিন কিন্তু খুব সুন্দর, তাই একটু আমরা সবাই মিলে একটু মজা করছি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে পাহাড়ের জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই গাছটাতে কমলা, অনেক কমলা। এই দেখো, প্রচুর কমলা এখানে, দেখতে পাচ্ছ কি? আজকে সানডে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। এই যে পেছনে সবাই রয়েছে। আয় রানু, আয় তাকাও, একটু তাকাও, তাকাও। আমরা কোথায় যাচ্ছি এবং কি কি দেখছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের কয়েকজন মহিলা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শিটং যাবার উদ্দেশ্যে। এই দেখো, আমরা এখন চলেছি সেবক রোড ধরে, আর এই সেবক রোড ধরেই আমরা পৌঁছে যাব সেবকের ওপর দিয়ে শিটংয়ে। আমি বহুদিন পর এই সেবক রোডে এলাম। এর আগে মেয়ের সাথে এই দিকটা এসেছিলাম, তখন কিন্তু ফ্লাইওভারের খোঁড়াখুড়ির কাজ চলছিল, কিন্তু এতটা যে এগিয়ে গেছে সেটা আমার জানা ছিল না। ভীষণই ভালো লাগলো। উত্তরবঙ্গের এই বনভূমি আমাকে ভীষণভাবে আকর্ষিত করে। এখানে যদিও কেবল শুরু হয়েছে বনভূমি, আরও যত আমরা ভেতরের দিকে যাব ততই কিন্তু গভীর বনভূমি চোখে পড়বে। এই অনেক অনেক সময় কিন্তু দেখা যায় এই সমস্ত রাস্তার উপরে বন্য প্রাণীদের আনাগোনা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই চোখে পড়বে। ভাল লাগে না শহরে? হ্যাঁ, নগরে। আচ্ছা, তাহলে এখন জঙ্গল থেকে যাব হচ্ছে পাহাড়ে, তাই তো? হ্যাঁ, এরপর যাবো পাহাড়। সাদা সাদা কালা কালা, তারপরে কি যেন? তারপর ভুলে গেছি। মনে আছে, মনে আছে, এমনি হাসার জন্য বললাম। সাদা সাদা কালা কালা, রং ধরেছে সাদা কালা, অনেক পাথরের মেলা, অনেক দেখো এখন আমরা বাচ্চাই হয়ে গেছি, পুরা বাচ্চা হয়ে গেছে এখন সব। আমাদের বয়স কোথায় বলো তো? আমরা এখন ছোট হয়ে গেছি, আমরা এখন ছোট, সবাই ছোট হয়ে গেছি। শিলিগুড়ি শহর থেকে সেবক রোড ধরে খানিকটা সামনে এগোতেই নজরে পড়ল পাহাড়ের শ্রেণী। শিলিগুড়ি শহর থেকেই কিন্তু এই পাহাড়গুলো স্পষ্ট দেখা যায় যখন আকাশে মেঘ থাকে না, পরিষ্কার আকাশ থাকে। পাহাড়গুলো যত কাছে এগিয়ে আসতে লাগলো মনটা তত আনন্দে নেচে উঠল। তোমাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু পাহাড় ভীষণ ভালো লাগে। কিছুটা সময় এসে পাহাড়ে সময় কাটিয়ে গেলে মনটা এমনিই ভালো হয়ে যায়, আর মনের সাথে সাথে তখন শরীরটাও অটোমেটিক ভালো হয়ে যায়। এই সেবকের উপর দিয়ে কতবার গেছি, তবুও যেন সেবকে আসলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। এখানে আসলে দেখা মেলে পাহাড় এবং সবুজ গাছের শ্রেণী, এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের পাখিদের আনাগোনা, এবং বাদরের শ্রেণী, কিন্তু প্রচুর বাদর কিন্তু এখানে আসলে দেখতে পাওয়া যায়। এত ভালো লাগে, চারিধারে প্রকৃতির সঙ্গে কথা বলতে বলতেই যেন মনে হয় এগিয়ে যাই।
অদ্ভুত সেই সৌন্দর্য, না দেখলে বিশ্বাস করা যায় না। সকলে মিলে প্রকৃতি পর্যবেক্ষণ করতে করতেই আমরা পৌঁছে গেলাম সেবক কালীবাড়ির কাছে। এই যে বাঁ দিকে দেখো যেটা রয়েছে, ওপরে রয়েছে সেবক কালীবাড়ি। যদিও আমরা আজকে এখানে নামবো না। আর তার সামনেই দেখো সারি সারি প্রচুর দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে ফল মিষ্টি কিনে নিয়ে কিন্তু এই সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে পারো। আর একটু এগিয়ে গেলে এই ডান হাতে পড়লো সেবক ব্রিজ, যেটা নাকি বলে সেবক করোনেশন ব্রিজ। এই ব্রিজটা এই দেখো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, গাড়িগুলো এসে গেছে। আমরা ফেরবার সময় অবশ্যই এই ব্রিজটাতে নামবো এবং এই ব্রিজটা তোমাদের ভালো করে ঘুরে দেখাবো। আর এর ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে তিস্তা নদী। এবার আমাদের গাড়ি এগিয়ে চলল কালীচোড়ার দিকে। কিছুটা এগিয়েই আমাদের সামনে নজরে পড়ল কালীঝোড়ায় একটি ড্যাম তৈরি হয়েছে তিস্তা নদীর ওপর। আমরা যখন এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম, ডান ধারে কিন্তু এই ড্যামটা আমাদের নজরে পড়ল। এই তিস্তা নদীর জলকে আটকে রেখে বিদ্যুৎ উৎপাদন চলছে। এটার জন্যই তো আমাদের শিলিগুড়িতে এখন লোডশেডিংটা হয় না অতটা। কালীচোড়া ড্যামটা ওটার পিছনে পুরো জল ভরা। এটার পেছনে পুরো 5টা পর্যন্ত জল স্টক করবে। 5টার থেকে ভোর 5টা পর্যন্ত পুরো টারবাইন চলবে। কালীছোড়া ড্যামকে ডান দিকে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। কিছুটা এগিয়ে যেতেই বাঁ দিকে নজরে পড়ল একটি রেল ব্রিজ, যেটি নাকি সিকিমের সঙ্গে যোগাযোগের জন্য নতুন তৈরি হচ্ছে। এখনও এটা চালু হয়নি। এই ব্রিজটা চালু হলে সিকিমের সাথে রেলপথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। সিকিম যাবার এই রেল ব্রিজটাকে ক্রস করে কালীছোড়াকে ডান দিকে রেখে বাঁ দিকের রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল শিটংয়ের দিকে। এই রাস্তাটা কিন্তু খুব একটা চওড়া নয়, পাশাপাশি দুটো গাড়ি যাতায়াত করা বেশ দুষ্কর। তবে রাস্তা সরু হলেও রাস্তা কিন্তু বেশ ভালো। আর দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। লম্বা লম্বা গাছগুলির ফাঁক দিয়ে সূর্যের তীব্র আলো কিন্তু প্রবেশ করছে। এখন প্রায় বেলা 11টা বাজে। দেখো বেশ ঝলমল করছে সূর্যদেব। আজকে বেশ রৌদ্রোজ্জ্বল দিন ছিল। আমাদের বেশ ভালোই লাগছিল এই জঙ্গলের মধ্য দিয়ে আমাদের চারিদিকের প্রাকৃতিক শোভা পর্যবেক্ষণ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই যে সামনে থেকে যখন একটা গাড়ি এলো, আমাদের ড্রাইভার সন্তর্পণে এক সাইডে নিয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল। তারপর সেই গাড়িটা পার হয়ে গেলে আবার আমাদের গাড়ি সামনের দিকে চলতে শুরু করলো। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কি অপরূপ সৃষ্টি, ভগবানের কি অদ্ভুত লীলা। একদিকে বড় বড় পাহাড় আর একদিকে বেশ গভীর বনভূমি। অদ্ভুত সে সৌন্দর্য। কখনো তিস্তা নদীকে বাঁ দিকে রেখে, কখনো বা তিস্তা নদীকে ডান দিকে রেখে এই পাহাড়ের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। পাহাড়ের এই সংকীর্ণ পথ ধরে দক্ষ চালক ছাড়া কিন্তু এই পথে গাড়ি চালানো সম্ভব নয়। কিন্তু ভীষণই ভালো লাগছিল এই পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাটপাঞ্চারে। আর এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমাদের গাড়ি খানিকক্ষণ দাঁড়িয়ে পড়ল। সত্যি দেখো মনে হচ্ছে হাত দিয়ে যেন পাহাড়কে ছোঁয়া যাবে। নাও, ভাল লাগে না শহরে? ভাল লাগে না শহরে, ইট কাঠেরি নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। ভাল লাগে না শহরে, ইট কাঠেরি নগরে,
তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। देखो मैंने देखा है ये एक सपना फूलों के शहर শিটং ঢোকার রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। এখানকার সাইট সিন কিন্তু খুব সুন্দর, তাই একটু আমরা সবাই মিলে একটু মজা করছি। কারণ মোটামুটি আমাদের সকলেই কিন্তু রয়েছি কাছাকাছি বয়সের, এই একটু আনন্দ হৈহুল্লোড় করার জন্যই বাইরে আসা। 2 3 4 5 6 7 8 9 আমরা 9 মূর্তি বেরিয়ে পড়েছি শিটং যাওয়ার উদ্দেশ্যে। দেখি এখন কটার সময় গিয়ে পৌঁছাই। আমরা 9:30তে বেরিয়েছি শিলিগুড়ি থেকে, শিটং থেকে আমার বাড়ি এখন কটায় পৌঁছাই তোমাদেরকে পৌঁছে বলছি। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। হাততালি। লাটপাঞ্চারির এই জায়গাটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। এই দেখো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার তো ভীষণই ভালো লেগেছে, অদ্ভুত সুন্দর, যেন মনে হচ্ছে এই পাহাড়টাকে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। তোমরাও অবশ্যই একবার এখানে যখন আসবে এখানে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে এই পাহাড়টাকে উপলব্ধি করো। লাটপাঞ্চারির দিকে এগিয়ে যাচ্ছে, এই মাঝখানে রাস্তা একটু খারাপ। হ্যাঁ, এই জায়গাটা একটু ভাঙা। তাছাড়া মোটামুটি রাস্তা এলাম ভালোই। এই রাস্তাটুকু পার হবার সময় বেশ ভয় ভয় লাগছিল, কারণ দুপাশেই খাদ, নিচের দিকে তাকাতে ভীষণ ভয় লাগছিল। এই রাস্তাটুকু পার হয়ে সামনের দিকে এগিয়ে চললো আমাদের গাড়ি। তারপর কিন্তু রাস্তা বেশ ভালো, যদিও সংকীর্ণ রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চললো। পাহাড়ি রাস্তাগুলো মনে হয় এই রকমই হয়, কারণ কিছুদিন আগেই আমরা মিজোরাম ঘুরে এলাম, সেখানেও কিন্তু পাহাড়ের রাস্তাগুলো কিন্তু ঠিক এই রকমই ছিল, ভীষণ সংকীর্ণ। শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব মাত্র 40 কিলোমিটার, কিন্তু পাহাড়ির পথ জন্য এটা অতিক্রম করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। রাস্তায় একটু দাঁড়ালে আর একটু বেশি সময় লাগতে পারে। আমরা সকলে মিলে শিটং চলেছি শুধুমাত্র একদিনের একটু এনজয়মেন্টের জন্য। তবে তোমরা চাইলে কিন্তু এখানে এসে হোমস্টেতে অবস্থান করে আশেপাশের যে সমস্ত দ্রষ্টব্য স্থান রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমরা পর্যবেক্ষণ করতে পারো। তবে শিলিগুড়ি থেকে আমাদের আসাটা খুব সহজ, আমরা আজকে থাকবো না। তবে তোমরা যারা বাইরে থেকে আসবে তারা কিন্তু তোমরা অহলদারা বা শিটংয়ে এখানে নাইট স্টে করতে পারো, তোমাদের ভালোই লাগবে। আর আশপাশের যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেমন কমলা বাগান, লাটপাঞ্চারে তোমরা ট্রেকিং করতে পারো, পাখি দেখতে পারো, নামথিং, পোখরির মতো কাছাকাছি জলপ্রপাতগুলি তোমরা ঘুরে দেখতে পারো। রবীন্দ্রনাথের মংপুতেও কিন্তু তোমরা যেতে পারো, কারণ এটি একটি ঐতিহ্যবাহী স্থান। মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং এখানে হেঁটে হেঁটে কিন্তু তোমরা চারিদিকের প্রাকৃতিক শোভা পর্যবেক্ষণ করতে পারো। এখান থেকে সামনে এগিয়ে ডান দিকে অহলদারা আর বাঁ দিকে চলে গেছে শিটংয়ের রাস্তা। তোমরা যারা বাইরে থেকে আসবে তোমরা অহলদারাতেও নাইট স্টে করতে পারো, অথবা শিটংয়ে নাইট স্টে করতে পারো, অথবা যোগীঘাটে রিয়াং নদীর ধারেও কিন্তু তোমরা নাইট স্টে করতে পারো। কারণ এই জায়গাগুলি কিন্তু
খুব একটা দূরে দূরে নয়, কাছাকাছি। তোমরা যে কোনো একটা জায়গা বেছে নিয়ে সেখানে নাইট স্টে করতে পারো এবং একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তোমরা এই আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারো। আমরা আজকে অহলদারা যাব না, তাই আমাদের গাড়ি বাঁদিকে এগিয়ে চলল শিটংয়ের দিকে। আর শিটংয়ের দিকে যেতেই রাস্তার মধ্যে দেখো এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে ধরা দিল। অহলদারা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশি ভালো পাওয়া যায়, এখান থেকেও পাওয়া যাচ্ছে, তবে অল্প দেখা যাচ্ছে। দেখো পেছনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তবে ওয়েদার যদি ভালো থাকে তাহলে এখানে দাঁড়িয়েও কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাকে উপলব্ধি করা যায়। এখান থেকে দু চোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এ দেখো আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকার জন্য, তবে আরও সুন্দরভাবে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। যারা বাইরে থেকে ঘুরতে আসবে তারা কিন্তু আগেই হোমস্টে রুম বুক করে তোমরা এসো, কারণ এখানে এসেই কিন্তু তোমরা হোটেল পাবে না। এখানে সব হোমস্টে রয়েছে। এই কাছাকাছি যে জায়গাগুলোর নাম বললাম, যোগীঘাট, শিটং বা অহলদারা, যে কোনো জায়গাতেই কিন্তু তোমরা থাকতে পারো। থাকা খাওয়া নিয়ে পার ডে 1200 থেকে 1500 টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে, থাকা সঙ্গে 4 বেলার খাওয়া। আমরা কিন্তু শিটং পৌঁছে গেছি এবং শিটং পৌঁছেই যে প্রধান আকর্ষণ কমলালেবুর বাগান, সেই বাগানে প্রবেশ করেছি। তার জন্য আমাদের প্রত্যেককে মাথাপিছু 50 টাকা করে দিতে হয়েছে। এবং ঠিক এই কমলা বাগানের পেছনেও কিন্তু রয়েছে সুন্দর পাহাড়ের শ্রেণী, এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। কি অপূর্ব শোভা দেখো, সামনে রয়েছে কমলা বাগান আর পেছনে রয়েছে পাহাড়ের শ্রেণী। এই কমলা বাগানে প্রবেশ করলেও একটা কমলা কিন্তু ছেঁড়া যাবে না। আমাদের প্রবেশের মুখেই জানিয়ে দেওয়া হলো একটা কমলা ছিঁড়লে তার জন্য 500 টাকা করে ফাইন দিতে হবে। সুতরাং তোমরা যত খুশি ছবি তুলতে পারো, কিন্তু একটাও কমলালেবু কিন্তু ছেঁড়া চলবে না। এখানে আসলে অবশ্যই শীতের সময় আসবে, না হলে ভালো লাগবে না, কারণ কমলালেবুই এখানকার প্রধান আকর্ষণ। যদিও পাশেই রয়েছে সুন্দর হিমালয়, পথে আস্তে আস্তে কিন্তু আশেপাশে দেখলাম অনেক শিংকোনার বাগান রয়েছে। শিংকোনার চাষ হয় এখানে। তোমরা সকলেই জানো শিংকোনার ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুত হয়। এখানে কিন্তু প্রচুর কুয়াশ ও রাই শাকেরও দেখলাম আবাদ হয়েছে, আর এগুলো সবই কিন্তু রাসায়নিক সার বর্জিত। তোমরা চাইলে এখান থেকে কুয়াশ বা রাই শাক নিয়ে আসতে পারো। রাই শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো গাছ ভরা কি সুন্দর কমলালেবু। কমলালেবুগুলো দেখে সত্যিই মনটা ভালো হয়ে যায়। আমরা বয়স্ক মানুষরাই এত আনন্দ পাচ্ছি, তবে ছোট ছোট ছেলেমেয়েরা দেখলে সত্যি খুশি হবে না কেন? দেখো কি ভালো লাগছে যে সে তোমাদের বলে বোঝাতে পারছি না। মনে হচ্ছে যেন ছোট ছোট অনেক গাঁদা ফুল গাছের মধ্যে ঝুলে ঝুলে রয়েছে, চারিদিকে হলুদে হলুদ। আর এখন বেলা বাজে 12:30। আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 2.5 ঘন্টা লেগে গিয়েছিল। এ দেখো গাছের ফাঁক দিয়ে সূর্যদেব উকিঝুঁকি মারছেন, কি ভালো লাগছে, অপূর্ব সে শোভা। ওদেরও জানা দরকার না। হ্যাঁ এই যে আরো টেনশন করবে। হ্যাঁ তাহলে এখানে আমাদের সঙ্গে করে নিয়ে আসা হয়েছিল মুড়ি, আচার, পেঁয়াজ ভাজা, শশা, চা নিয়েছি আমরা। চা নিয়ে এখানে একটু নিলে ওইখানটা নিবা, এখানে ওরা বাগানটা নিলে না, অনেক দাম চায়। আর টুরিস্ট দেখে, টুরিস্টদের কাছে দাম বেশি। হ্যাঁ টুরিস্টের কাছে ওরা বেশি দাম চায়, নাহলে ওই কমলা ছোট ছোট কমলা 300 টাকা করে হয়। তাহলে এই বুদ্ধটা দেখো, আমরা তো এই বুদ্ধটা জানতাম না। আমরা পাহাড়ে এসে খাবার ঠিকমতো পাবো কি পাবো না এই ভেবে আমরা কিন্তু সঙ্গে করে অনেক শুকনো খাবার নিয়ে এসেছিলাম। তার মধ্যে মুড়ি, ঝুড়ি ভাজা, আচারের তেল, শশা, কলা, ডিম সিদ্ধ, মিষ্টি, এ ধরনের আরও অনেক ধরনের খাবারই আমরা নিয়ে গিয়েছিলাম। সেগুলো দিয়েই কিন্তু আমাদের দুপুরের খাওয়া হয়ে গিয়েছিল, কারণ এরপর আর সকলেই দেখলাম কেউ আর খেতে চাইলো না। আর ওখানে মোটামুটি দেখলাম মোমো, চাউমিন এই ধরনের খাবারই পাওয়া যাচ্ছিল। পাহাড়ি জায়গা, আগে থেকে খাবার অর্ডার না দিলে এখানে খাবার কিন্তু চট করে পাওয়া যায় না।
আমিও ভালোবাসি, কিন্তু ওই যে এখন একটু মেনটেন করে চলে জন্য তাই খাবো বাড়িতে গিয়ে, খাবো না বাড়িতে আর খেতে ইচ্ছা করবে না। না বাড়িতে এসে ভালো লাগে না, একা একা সবাই বাড়িতে খাই না, পড়ে থাকে না। তুমি মুড়িটা না করছিলা? হ্যাঁ মুড়িটাই কাজে লাগলো। আমি যা বললাম যে কাউকে রানুকে ফোন করে বললাম যে রানু, আমি বললাম আচারের তেল বলতে আচারের তেলটাকে তুমি আলাদা করে নিয়ে আসো। ঠিক আছে। আমি বললাম সস্তা, আমরা আমি সরকার সাথে আলাদা করে কেটে নিয়েছি। শুটকা হয়ে যাবে আর থাকে শুটকা। আমি এটা আলাদা করে গায়ত্রী দি। এই যে আলাদা করে মুড়িটা বাইরে গেলে ভালোই লাগে জানো? আমার খেতে খুব ভালো লাগে। আমি মুড়ি খাচ্ছি। আমরা যেখানে বসে আমাদের শুকনো খাবারগুলো খেলাম, এখান থেকেই আমরা চা নিয়েছিলাম, আর বাড়ি থেকে আনা শুকনো খাবারগুলো খেয়ে এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম বাইরে। এ দেখো বাইরেটা তোমাদের দেখাই। এ দেখো এখানেও দেখো কত কমলালেবু ঝুলে রয়েছে, খুব সুন্দর দেখো। আর এখানকার বাড়িগুলোও কিন্তু ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, এত সুন্দর করে বানানো। এ দেখো দূরে আবার বাড়িগুলোর ফাঁক দিয়ে দিয়ে এ দেখো পাহাড় দেখা যাচ্ছে, কি অদ্ভুত দেখো, অদ্ভুত সুন্দর বাড়িগুলো দেখো। আমার তো ভীষণ ভালো লাগে পাহাড়ের এই ছোট ছোট বাড়িগুলো। এগুলোও কিন্তু সব ছোট ছোট হোমস্টে। এরপর আমাদের গাড়ি আবার এগিয়ে চলল শিলিগুড়ির পথে। আর একটা কথা যেটা না বললেই নয়, আমরা জানি যেখানে উৎপন্ন হয় সেখানে যে কোনো জিনিসের দামই কিন্তু কম হওয়ার কথা, কিন্তু এখানে আমরা কমলালেবু কিনতে গেলাম, 1 ডজন ছোট ছোট কমলালেবুর দাম চাইলো 300 টাকা। আমরা একটু অবাকই হলাম যে এই ছোট ছোট কমলালেবুগুলোর এত দাম তো হতে পারে না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে আমরা কমলালেবু কিনবো না। এখানে আশপাশে যদি কোথাও আমরা কমলালেবু পাই তবে আমরা সেখান থেকেই কমলালেবু কিনব। এখন বেলা অনেকটাই রয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম একটু ঘুরপথে আমরা দেখতে দেখতে বাড়ি ফিরে যাব। ড্রাইভার জানালো যে সেবক হয়ে আমরা যদি উদলাবাড়ি হয়ে গজলডোবা হয়ে শিলিগুড়ি ফিরি তাহলেও কিন্তু বেশ খানিকটা সময় আমরা এখানে সেখানে কাটাতে পারবো। তাই সকলের মত নিয়ে সেটাই সিদ্ধান্ত নেওয়া হলো। এই রাস্তার দুপাশে যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সিংকোনা গাছ। আমরা জানতাম না, আমাদের ড্রাইভার বললেন যে এগুলো সবই সিংকোনা গাছ। দেখো গাছগুলো কিন্তু খুব যে বড় বড় হয়েছে তা কিন্তু নয়, ছোট ছোটই ঝোপ ঝোপ টাইপের গাছগুলো হয়েছে। এটা গুল্ম জাতীয় উদ্ভিদ সম্ভবত। এই শিটং ছেড়ে বেরিয়ে যাবার পূর্বে বাঁ দিকের পাহাড় শ্রেণীগুলোকে মন ভরে দেখে নিলাম। সূর্যের আলো পড়ে তার শোভা যেন আরও দ্বিগুণ বেড়ে উঠেছে। কি অপূর্ব সৌন্দর্য তার। এই শিটংয়ের কাছাকাছি কিন্তু রয়েছে মহালদিরাম টি গার্ডেন, তার সৌন্দর্যও কিন্তু অপরূপ। তবে আজকে আমরা সেদিকে যাব না, আমরা অন্য রাস্তায় আমরা বিরিক ফরেস্ট হয়ে আমরা শিলিগুড়ির পথে রওনা দেব। শিটং, অহলদারা, যোগীঘাট এই সবগুলোই কিন্তু অফবিট জায়গা। সুতরাং তোমরা যারা বাইরে থেকে আসতে চাও তারা এনজিবি স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকে তোমাদের রিজার্ভ গাড়ি নিয়ে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে পৌঁছাতে হবে। তার জন্য সম্ভবত 3 থেকে 3,500 টাকা গাড়ি ভাড়া নেবে। তবে তোমরা যদি ভেঙে ভেঙে আসতে চাও আসা যাবে, কিন্তু সেটা পৌঁছানো কিন্তু খুবই কষ্টকর হবে। শিটং তার শান্ত পরিবেশ, কমলালেবুর বাগান এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। গ্রামটি প্রকৃতিপ্রেমী, পাখি পর্যবেক্ষক, ভিড় থেকে দূরে শান্তি ও প্রশান্তি খুঁজছেন এমনদের জন্য একটি আদর্শ গন্তব্য। অহলদারা এবং লাট পাঞ্চারের মতো কাছাকাছি আকর্ষণের উপস্থিতি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণের জন্য এর আবেদনকে আরও বাড়িয়ে তোলে। এখানকার মানুষরা ভীষণ অতিথিপরায়ণ,
তাই যারা এই সমস্ত হোমস্টেগুলোতে থাকবে তারা কিন্তু এখানকার আতিথেয়তা অবশ্যই পাবে এবং ঘরে তৈরি খাবার এবং এখানকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্যও কিন্তু এটি একটা আদর্শ জায়গা। তার মানে তোমরা কি আমাদের একটু করে কি ইঙ্গিত দিচ্ছ? নিজেরা অর্গানিক বলে যে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছ? আমরা অর্গানিক হতে পারি নাই। অর্গানিক ওরা। এই যে সিংকোনা গাছ দেখো, এই দেখো সিংকোনা গাছ, প্রচুর সিংকোনা গাছ হচ্ছে। হ্যাঁ তুমি তুলো। হ্যাঁ ওই বড় বড় সিংকোনা হয় এগুলো। এই পাহাড়ের মধ্যে এই যে ডান দিকে এগুলো সিংকোনা গাছ। এই যে বাঁ দিকেও আছে দেখো, এই যে এই রাস্তার ধারে। এই যে হ্যাঁ জলপাই পাতার মতো ফল পাতা। তুলে নিয়ে হতো। হ্যাঁ গাছ। ও আচ্ছা, ওটা টাকা নেবে টাকা। এই যে সিংকোনা গাছ, এগুলো ডান দিকের গুলো। এগুলো তো কোনো লাভ নাই, এগুলো তো খাবে তো কোন হ্যাঁ ওটা দিব আমরা মংপুর। যাবো রবীন্দ্র ঠাকুরের বাড়ি যাবেন? হ্যাঁ যাবো 1500 টাকা দেওয়া যাবে। এখান থেকে মংপু যাওয়া ঠিক হলেও আমরা কিন্তু শেষ পর্যন্ত ওই পথে যাইনি। তার কারণ তখন বেলা অনেকটা হয়ে গিয়েছিল আর আমরা 9 জনই ছিলাম মহিলা, সুতরাং আমরা আর ওদিকে গেলে অনেকটা রাত হয়ে যাবে। সেজন্য আমরা সেবক হয়ে ওদলাবাড়ি হয়ে বাড়ি ফেরাই মনস্থ করলাম। তাই আমাদের গাড়ি বিরিক ফরেস্টের দিকে এগিয়ে চলল। এখানে কিন্তু এই জায়গায় জায়গায় এত ফরেস্ট রয়েছে, আর এই ফরেস্টে এই বড় বড় সুন্দর সুন্দর গাছগুলো চারিদিকটা অন্ধকার করে রেখেছে। ভীষণই সুন্দর লাগে ভেতরে ঢুকলে পরে, যদিও এই পথটা অনেকটাই দুর্গম। তাই এই সব দিকে ঘুরতে এলে অবশ্যই তোমরা বর্ষাকালটা বাদ দিয়ে অন্য সময়ে তোমরা এই দিকটায় ঘুরতে এসো। বর্ষার সময় এই রাস্তাগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না, প্রায় ধস নামে। পথে আস্তে আস্তে অবশেষে একটা বাজারের দেখা মিলল। দেখলাম লেখা রয়েছে ঋষভ বাজার, আর এখানে বিভিন্ন রকম ফুলের চারা এবং বিভিন্ন রকম সবজি, কমলালেবু সব সাজিয়ে নিয়ে দোকানিরা বসে আছে। আমরা এই রকমই একটা বাজারের সন্ধান করছিলাম, অবশেষে সেই বাজারের দেখা মিলল। আর এখান থেকে আমরা সকলেই কিন্তু কিছু না কিছু জিনিস কিনেছি। কেউ কমলালেবুর চারা, কেউ ফুলের চারা, কেউ মিষ্টি কুমড়ো, কেউ কুয়াশ, কেউ বা লঙ্কা। তবে আমাদের যার যা ইচ্ছে ছিল মোটামুটি সকলেরই সব ইচ্ছে কিন্তু পূরণ হলো। এখানে আমরা মোটামুটি অনেক জিনিসই পেলাম। শিটংয়ে এই কমলালেবুর দামই 300 টাকা ডজন চেয়েছিল, অথচ একটু নিচের দিকে এসে আমরা এখান থেকে 80 টাকা ডজনে কমলালেবু কিনলাম। দোকানির সব লেবুগুলোই কিন্তু বিক্রি হয়ে গেল। আমরা সব লেবুগুলোই কিন্তু কিনে নিলাম ওনার কাছ থেকে। লেবুর সময় পাহাড়ে এলাম, অথচ লেবু কেনা হলো না। এর জন্য মনটা কিন্তু সকলেরই বেশ খুঁতখুত করছিল। আমাদের সেই চাহিদা ভগবান পূরণ করে দিলেন। এরপর সব দেখো সবজিগুলো সব সাজিয়ে নিয়ে বসে আছে। এখান থেকে আমি একটা মিষ্টি কুমড়ো অবশ্য কিনে এনেছিলাম, খুবই ভালো ছিল মিষ্টি কুমড়াটা। 60 টাকা দিয়ে কুমড়াটা এনেছিলাম, কিন্তু এত মিষ্টি। আমাদের এখান থেকে কুমড়ো কিনি, কিন্তু এত কিন্তু ভালো কিন্তু হয় না। ভীষণই ভালো ছিল। পাহাড়ে রেখে দেখি ধস টস নেমেছে, ও তাহলে তো সবাইকে দিয়ে দিলাম। মনে তো হচ্ছে তাই। আরে তোমরা খাও, আমরা কানে শুনবো এটা না। সব তিস্তা নদী কি? খাও খাও। তিস্তাই তো মনে হচ্ছে। তিস্তা তিস্তা সব মিষ্টি হলেও বেশ ভালো। গাছের তো একদম না ভালো। আমরা আবার কিন্তু তিস্তা নদীর ধারে পৌঁছে গেছি, আর তিস্তা নদীকে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তিস্তা নদী দেখো জল কিন্তু খুব একটা নেই, জল শুকিয়ে গেছে। অবশ্য জায়গায় জায়গায় যত বাঁধ দেওয়া হয়েছে জলগুলোকে আটকে দেওয়া হচ্ছে, তার ফলেই এই শীতের সময় কিন্তু খুব একটা জলোচ্ছ্বাস এখানে দেখা যাচ্ছে না। বর্ষার সময় এই নদী হয়ে উঠবে ভয়ঙ্কর। এর কোপে পড়বে কত গ্রাম, ভেসে যাবে কত বাড়িঘর। কিন্তু এখন সেই নদী শান্ত।
ডান দিকে সিকিম যাওয়ার রেলপথটি নজরে এলো। তাতেই বুঝতে পারলাম আমরা কালীঝোড়ার খুব কাছেই পৌঁছে গেছি। সত্যি সত্যি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললো এই আর মিনিট 5 মধ্যেই আমরা সেবক পৌঁছে যাব। এ দেখো সূর্যটা কি সুন্দর ঝকঝক করছে আকাশে, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, এত তেজ। সেবক পৌঁছেই আমরা ওখানে একটু চারিপাশ পর্যবেক্ষণ করব এবং 2-1টা ফটো তুলব। তারপর আবার আমরা এগিয়ে যাব গজলডোবা ব্রিজের দিকে, অর্থাৎ যেখানে নাকি এই তিস্তা নদীর ওপর আরও একটি বাঁধ নির্মাণ হয়েছে, সেখানে আমরা যাব। এই সেবকে নেমে এখান থেকে ওদলাবাড়ি হয়ে আমরা গজলডোবা পৌঁছাবো। আমাদের ড্রাইভার তাই এই সেবক ব্রিজের উপরেই আমাদের নামিয়ে দিল যে আপনারা ভালো করে একটু দেখে নিন, তারপর আমি সামনে আছি, সেখান থেকে আপনাদের আবার তুলে নেব। সেবককে বহুবার এসেছি, কিন্তু যতবার আসি ততবারই যেন সেবককে আরও বেশি করে ভালো লাগে। অনেক আগে কিন্তু সেবকের চেহারা কিন্তু এইরকম ছিল না, রাস্তাগুলো কিন্তু এতটা প্রশস্ত ছিল না। তখন রাস্তাগুলো দিয়ে আসতে গিয়ে ভয় লাগতো, মনে হতো খাদে বুঝি গাড়ি পড়ে গেল। পাহাড় কেটে কেটে রাস্তাগুলো এখন আগের তুলনায় অনেকটাই চওড়া হয়েছে, এখন আর সেই অনুভূতি কাজ করে না। এই ব্রিজটি কিন্তু বাঘফুল নামেও পরিচিত, কারণ এই ব্রিজের প্রবেশদ্বারের মুখেই দুটো বাঘের মূর্তি রয়েছে, সেই জন্য এই রকম নামকরণ হয়েছে। এটা হচ্ছে সেবক করোনেশন ব্রিজ। আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে। এই দেখো তিস্তা নদীতে কিন্তু মোটামুটি জল কিন্তু আছে। ওই পাশটায় দেখলাম জল খুব একটা নেই, এদিকে আবার দেখছি জল ভালোই আছে। আর দেখো নদীর ধারগুলো দেখো, নদীর ধারগুলো দেখো, এটা কি সিমেন্ট টিমেন্ট দিয়ে বাঁধানো নাকি গো? পাথর এরকম হচ্ছে। এই ধারগুলো দেখো কেমন, নদীর ধারগুলো এই দেখো, মনে হচ্ছে কি সিমেন্ট করা। সেবক করোনেশন ব্রিজটি 1941 সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, আর এর ফলে কিন্তু ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছিল। এই করোনেশন ব্রিজের পাশেই কিন্তু তিস্তা নদীর ওপর প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি রেল সেতুও রয়েছে, যা দার্জিলিং জেলাকে উত্তরবঙ্গের অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে। এই সেবক করোনেশন ব্রিজটি বহুদিনের পুরনো, তাই ধীরে ধীরে এই ব্রিজটি দুর্বল হয়ে পড়ছে, তাই ভারী যান চলাচল এই ব্রিজের ওপর দিয়ে সীমিত করে দেওয়া হয়েছে এবং বিকল্প সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। এখানে এলেই কিন্তু অনেক বাদরের দেখা মিলবে। এ দেখো আশেপাশে গাছের উপরে, গাছের নিচে, ব্রিজের ওপরে প্রচুর বাদর বসে রয়েছে। আমাদের সেবক দেখার পর্ব শেষ হলো, আমরা আবার গিয়ে বসলাম আমাদের গাড়িতে। এবার আমাদের গন্তব্য গজলডোবা। সকলের আবার খিদে পেয়েছিল, তাই গাড়ির মধ্যে আবার শুকনো খাবার বের করে খাওয়া দাবার পর্ব শুরু হলো। মোটামুটি ঠিকঠাক, হঠাৎ করে মাথাটা ঘুরে উঠেছিল কেন জানি না। এই গাড়ির মধ্যেই চলছে আমাদের বনরুটি আর কলা খাওয়ার পর্ব। সারাদিন আজকে আমাদের আর লাঞ্চ টাঞ্চ এইভাবেই চললো, টুকুর টাকুর। সবাই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এক একজন এক একটা জিনিস, সেগুলো দিয়ে আমাদের লাঞ্চের পর্ব শুরু হয়েছে 12টা থেকে, এখন বেলা বাজে 2:30, এগুলো দিয়ে চলছে। বাইরে প্রচণ্ড রৌদ্রু, তাই গাড়িটা রাস্তার ধারে দাঁড় করানো হলো। সেখানেই আমরা শুকনো খাবার দিয়ে লাঞ্চ সারলাম। এরপর গাড়ি আবার ছুটে চলল চা বাগানের পাশ দিয়ে, ঘিস নদীর ওপর দিয়ে গজলডোবার দিকে। উত্তরবঙ্গের এই চা বাগানগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, আমার এই চা বাগান দেখলেও কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। মনে হয় যেন সমান করে কে যেন গাছগুলোকে একদম ছেটে দিয়েছে, যেন মনে হচ্ছে ভেলভেট বিছিয়ে রেখেছে এর উপর।
এই শিলিগুড়িতেই জন্ম আমার, তাই ছোট থেকেই কিন্তু এই চা বাগান দেখতে দেখতেই বড় হয়েছি। এত ভালো লাগে এর সৌন্দর্য, যতবার দেখি ততবার যেন মনে হয় নতুন করে দেখছি। এর সৌন্দর্য আমাকে বারবার আকর্ষণ করে, আর বারবার এর সৌন্দর্যের টানে ছুটে আসি এই চা বাগান, পাহাড়, নদী, বনভূমি দেখবার জন্য। এতবার এসেছি, তবু যেন যখনই আসি মনে হয় যেন এগুলোকে নতুন করে দেখছি, এগুলোর সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছি। আর বাইরে থেকে যারা আসে তাদের তো অবশ্যই ভালো লাগবে, এগুলো কিন্তু ভালো লাগারই বিষয়। প্রাকৃতিক শোভা পর্যবেক্ষণ করতে করতে আমরা কিন্তু প্রায় গজলডোবার কাছাকাছি পৌঁছে গেছি। আমরা যখন গজলডোবায় পৌঁছালাম তখন বিকেল 4টে বাজে। দেখো সূর্যদেব কি সুন্দর ঝলমল করছে। এই ব্যারেজটিও কিন্তু তিস্তা নদীর উপরেই নির্মিত, আর এখানে প্রতিদিন অনেক লোক সমাগম হয়। আর ছুটি ছাটা থাকলে তো কথাই নেই, মেলার মতো ভিড় হয়ে যায় এখানে। বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে বেড়াতে এবং কিছু কেনাকাটাও করে থাকে, কারণ এর পাশেই কিন্তু বসে বাজার। বাজারে টাটকা শাকসবজি এবং টাটকা মাছও পাওয়া যায়। এই গজলডোবা ব্যারেজটি তিস্তা নদীর উপর নির্মিত একটি সেচ প্রকল্প, যা উত্তরবঙ্গের কৃষিকার্যের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু এটি ভারত ও বাংলাদেশের মধ্যে জলবন্টন নিয়ে বিতর্কের কারণ এর মাধ্যমে ভারত নদীর জল নিয়ন্ত্রণ করে। একই সাথে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পাখি পর্যবেক্ষণের জন্য অনেকেই কিন্তু এখানে আসে। এটা কিন্তু তিস্তার জলে পুষ্ট ক্যানেল। এ দেখো ক্যানেলের উপর সূর্যের আলো পড়ে কি সুন্দর লাগছে, ঝলমল করছে। আমাদের গাড়িটা এখানেই একপাশে পার্ক করা হলো, আর আমরা সবাই নেমে পড়লাম এই তিস্তার সৌন্দর্য উপভোগ করবার জন্য। এই ব্যারেজটি শিলিগুড়ির কাছে বৈকুণ্ঠপুর ফরেস্টের খুব কাছেই অবস্থিত হওয়ায় প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে এখানে। এই ব্যারেজটি জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির কাছে তিস্তা নদীর উপর অবস্থিত, শিলিগুড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এই ব্যারেজটির মূল উদ্দেশ্য হল সেচের জল সরবরাহ করা এবং বন্যা নিয়ন্ত্রণ করা। বিশাল জলাধার, বৈকুণ্ঠপুর ফরেস্ট এবং পরিযায়ী পাখিদের আকর্ষণ এখানের এই জায়গাটিকে পর্যটকদের কাছে ভীষণ প্রিয় করে তুলেছে। আমরা কিন্তু এখন এই গজলডোবা ব্যারেজের পাশে যে বাজার বসেছে সেখানেই ঢুকে পড়েছি। এখানেও কিন্তু প্রচুর দোকান বসেছে, সবজির দোকান, ফুলের দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকান। দেখলে মনে হয় দীঘা বা পুরীর কোনো জায়গায় আমরা পৌঁছে গেছি। আশপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান, বিভিন্ন রকম সব ভাজা মাছ নিয়ে তারা বিক্রি করছে। এই ব্যারেজের সেতুটি পর্যটকদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, যা ডুয়ার্স অঞ্চলে যাতায়াত সহজ করে। দেখো সেবকে যে আমরা তিস্তা নদী দেখলাম, সেখানে তিস্তা নদী কিন্তু খুব একটা যে চওড়া তা কিন্তু নয়। দেখো যখনই এটা সমতলে নেমে এসেছে, দেখো এর ব্যাপ্তি দেখো। কিন্তু এখন শীতকাল জন্য আর ব্যারেজ অনেক জায়গাতেই এইভাবে বাদ দিয়ে দিয়ে জল আটকে রাখা হয়েছে, যার জন্য কিন্তু এখন কিন্তু খুব একটা জল কিন্তু নেই, তাও জল রয়েছে। আর দেখো কতটা চওড়া এখানে তিস্তা নদী। এখানে ছোট ছোট অনেকগুলো দেখলাম নৌকো বাঁধা রয়েছে, এবং জেলেরা কিন্তু এই সব নৌকো করেই মাছ ধরতে যায়, আর এখান থেকে মাছ ধরে নিয়ে এসে এই বাজারেই কিন্তু বিক্রি করে। তাহলে সব আর রোববার করেই কবে কবে বসাস? আর ও শনিবার, শুক্রবার, রবিবার। ও দেখো বেলা শেষ হয়ে এসেছে, দেখো সূর্যের ছটা দেখো কি সুন্দর ছড়িয়ে পড়েছে জলে, অদ্ভুত সুন্দর লাগছে। দেখো ব্যারেজের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি।
এই ব্যারেজটা কিন্তু বেশ অনেকটাই বড়। দেখো, বাংলাদেশের জন্য কিন্তু এটি একটি অভিশাপ হিসাবে পরিচিত, কারণ এর ফলে ভাটিতে জলের প্রবাহ কমে যায় এবং নদীর গতিপথ পরিবর্তিত হয়। পশ্চিমবঙ্গ সরকার এখানে একটি বড় পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রকল্প নিয়েছে, আর এটি কিন্তু জঙ্গলমহল নামেও কিন্তু পরিচিত। এখানে এলে কিন্তু নৌকা ভ্রমণও করা যায়, আর দূর থেকে যে পাহাড়গুলো এত সুন্দর দেখা যায়। আর এখানে রয়েছে প্রচুর কাশের বন, বড় বড় ঘাস। তবে কাশবনটা সবসময় দেখা যায় না, শরৎকালে এলে কিন্তু এর শোভাও কিন্তু অপূর্ব। আর বড় বড় যে ঘাস রয়েছে সেগুলোও কিন্তু জলের মাঝখানে মাঝখানে ভীষণই সুন্দর লাগে। তবে আজকে সন্ধ্যা হয়ে এসেছে জন্য আমরা আর ওই দিকটাতে গেলাম না। আমরা এবার বাড়ির পথে পা বাড়াবো। বেলা পড়ে এসেছে, তাই দূরের পাহাড়ের শ্রেণীকেও আর খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে এলেও কিন্তু ভীষণ ভালো সময় কাটে। কোনো ছুটিছাটার দিনে আমরা অবশ্য বেরিয়ে পড়ি এবং এখানে আসি। দেখো, বেলা শেষে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে, আর কি সুন্দর লাগছে, অপূর্ব সে দৃশ্য। আমার ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।